প্রিয় দর্শকবৃন্দ, আমাদের শত কবিতায় বঙ্গবন্ধু ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি nrvnews24.com এর উদ্যোগে। আমাদের আজকের এই আয়োজন, আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আপনারা তাকে চেনেন, আহ, বাংলা কবিতার অন্যতম আলোচিত শীর্ষ কবি বলা যায় তাকে। তার সম্পর্কে আমি আরো কিছু বলবো। এই মুহূর্তে আমি তার নামটাই জানিয়ে দিচ্ছি। আমাদের খুব প্রিয় একজন কবি, গোলাম কিবরিয়া পিনু। আমাদের সাথে আরো ঢাকা থেকে যোগ দিয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু। আমাদের সাথে আরো রয়েছেন সিডনি থেকে, অস্ট্রেলিয়ার সিডনি থেকে নাফিসা শ্যামা প্রভা। প্রভা আহ, লেখালেখির দিক দিয়ে মূলত অনুবাদ সাহিত্য তার আহ, একটা শক্তির জায়গা। তিনি মূলত অনুবাদের কাজ করেন। এছাড়াও তিনি সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে মাস্টার্স করছেন এবং সম্প্রতি তিনি অসাধারণ কিছু গান গেয়েছেন এবং সেই গান নিয়ে তার সাথে আমরা কথা বলবো। বঙ্গবন্ধুকে নিয়ে তার একটি গান, যেটি 2020 সালের আগস্ট মাসে 15ই আগস্ট গানটি রিলিজ করেছিল। যে গানটি ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সেই গীতিচিত্রটি নিয়ে আমরা কথা বলবো, সেই গানটি শুনবো। তা আমরা আলোচনা শুরু করছি। আমরা প্রথমেই যাব আমাদের কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের সাথে কথা বলবো। আহ, গোলাম কিবরিয়া পিনু আহ, কিশোর মুক্তিযোদ্ধা বলবো। তিনি আহ, তিনি মুক্তিযুদ্ধ করেছেন যখন তিনি কিশোর ছিলেন। পরবর্তীতে তিনি পড়াশোনা করেছেন বাংলা সাহিত্যে, পিএইচডিও করেছেন। তিনি এই সময়ের আলোচিত কবিদের অন্যতম এবং বিশেষ করে 80-র দশকে তার লেখালেখি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। এবং যখন 80-র দশকের কবিতা যখন অনেক বেশি আত্মমুখী ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা গোলাম কিবরিয়া পিনুকে দেখেছি কবিতায় একটি স্বতন্ত্র ধারা নিয়ে আসতে। এবং সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে কবিতার আরেকটি ধারা খুব প্রবল হয়ে উঠেছিল, স্লোগান ধর্মী কবিতা। কিন্তু গোলাম কিবরিয়া পিনু স্লোগান ধর্মী কবিতা না লিখেও তার কবিতায় আমরা দেশ, কাল, সমাজকে পেয়েছি। রাজনৈতিক সচেতন একজন কবি হিসেবে স্বৈর শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল। কিন্তু কবি গোলাম কিবরিয়া পিনুর কাছে যে কারণে আমি আজকে কৃতজ্ঞতা জানাই, আজকে এই শত কবিতায় বঙ্গবন্ধু অনুষ্ঠানের অতিথি কবি হিসেবে আমি দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 1975 সালে 15ই আগস্ট যখন পরিবারের অধিকাংশ সদস্য সহ বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো, তার প্রতিবাদে প্রথম যে মিছিলটি গাইবান্ধায় হয়েছিল, সেই মিছিলের প্রথম সারিতে ছিলেন গোলাম কিবরিয়া পিনু। সেজন্য আমরা আপনাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। তো আজকে আমরা কবিতা নিয়ে কথা বলবো, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো, আপনার লেখালেখি নিয়ে কথা বলবো। তো শুরুতেই দর্শকদের একটু জ্ঞাতার্থে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, গোলাম কিবরিয়া পিনু ভাই কেন কবি গোলাম কিবরিয়া পিনু হলেন? আর অনেক কিছু তো হওয়ার কথা ছিল, একটা ভালো ক্যারিয়ারও করেছিলেন, কিন্তু তারপরেও এবং আপনার আপনার যতগুলো পরিচয় আছে, আপনি তো ছড়া লেখেন, আপনি সাহিত্যের অনেক শাখায় আপনার বিচরণ আছে, কিন্তু যখনই গোলাম কিবরিয়া পিনু নামটি উচ্চারিত হয়, সাথে সাথে কিন্তু কবি শব্দটি উপাধি হিসেবে জড়িত হয়। তো আপনি কেন কবিতা লেখা শুরু করলেন বা কবি হলেন? খুব কমন একটা প্রশ্ন, কিন্তু পাঠকের আগ্রহের জায়গা থেকে এই প্রশ্নটি করছি। অনেক ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই সময়টা হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। যখন বঙ্গবন্ধুকে আমরা আরো খুব উজ্জ্বল ভাবে, দেদীপ্যমান ভাবে
তুলে ধরার একটা পরিবেশ পরিস্থিতি পেয়েছে আমাদের সময়কালে। সেটা হয়তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে ছিল না। যে প্রশ্নটা করেছেন সেখান থেকে একটু বলি যে আমি আসলে উম স্বাধীনতা আমাদের জন্ম তো প্রায় অ্যা পাকিস্তান আমলে। তারপর আমাদের কিশোর বয়সটি কেটেছে মুক্তিযুদ্ধের সময়। তখন মুক্তিযুদ্ধে আমরা অনেকে অনেকভাবে অংশ নিয়েছি। সেই ১ম সময় কাঠের রাইফেল দিয়ে প্রশিক্ষণ নিয়েছি গাইবান্ধা কলেজ মাঠে। তারপরে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে আমরা অংশ নিয়েছি, ভূমিকা রেখেছি। অ্যা এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেই কিশোর বয়সে অনেক ধরনের স্বপ্ন অনুরণিত হতে থাকে। আ দেশটা সম্পর্কে, মানুষ সম্পর্কে, দেশের ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের আশাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্নর মধ্য দিয়ে আমরা সেই কিশোর বয়সে তখন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকি, বিশেষ করে শিশু কিশোর সংগঠন, সাহিত্য সংগঠনগুলোর সঙ্গে। এবং এই এমন একটি পরিবেশের সঙ্গে আমরা বেড়ে উঠি, তখন একটু সম্পূর্ণভাবে আমাদের গাইবান্ধা মফস্বল শহরটি আমরা দেখেছি শিল্প সাহিত্যে অনেক অগ্রগামী একটি শহর। সেই পরিবেশে থেকে স্বাভাবিকভাবে কবিতার প্রতি এক ধরনের পক্ষপাত তৈরি হয়। কবিতার প্রতি এক ধরনের মনোযোগ তৈরি হয়, সাহিত্যের প্রতি এক ধরনের মনোযোগ তৈরি হয়। তখনই সেই বীজটি বপন হয়েছিল। পরবর্তী সময়ে এখানে একটু বলে রাখা ভালো যে তার পরবর্তীতে আমাদের কবিতা ছাপা হওয়া শুরু করলো মফস্বল শহর থেকে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলাম। তখন আবার জাতীয় পত্র-পত্রিকায় কবিতা লেখা শুরু হলো। সেই যে শুরু হলো তার পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে ১৯৭৫ সালে অনেক দীর্ঘ ঘটনা বলতে হয় যে বঙ্গবন্ধু মৃত্যুর পর আমাদের অনেকের নামে হুলিয়া থাকলো ৩ বছর প্রায় ৭৫ থেকে ৭৯ সাল পর্যন্ত। আ তখন আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেক ধরনের ভূমিকা পালন করেছি। সবকিছু মিলেই আ কবিতাকে আমি ভাবলাম যে একটা আ সবকিছু প্রতিবাদ, মানুষের পক্ষে থাকার একটা অস্ত্র হিসাবে আ আমার আমি যে কাজগুলো করতে চাই, যে বোধটা মানুষের মধ্যে উস্কে দিতে চাই, সেটা আমি একমাত্র কবিতার মধ্য দিয়েই করতে পারি। এবং আ সেই লক্ষ্য থেকেই কবিতা যে লেখা শুরু করেছি সেই ৭২ সালের পর থেকে আজ অবধি ধারাবাহিকভাবে সেই ভূমিকা থেকে আমি বিচ্ছিন্ন হইনি। এটা একটা বড় দিক এবং সেটাই মনে করি আমি যে অ্যা হয়তো আমরা অন্য সিঁড়িতে পা রেখে আরো অন্যান্য ক্ষেত্রে যেতে পারতাম। হয়তো রাজনীতির ক্ষেত্রে, হয়তো অন্য কোনো আরো বড় পেশায় ক্ষেত্রে। কিন্তু কবিতাকে ধরে রাখার জন্য আমরা অনেক কিছুকেই ছেঁটে ফেলে দিয়েছি। অনেক কিছুকেই আমরা দূরে ফেলে দিয়েছি। অনেক কিছুকে সম্পাদনা করে আমরা আ দূরে রেখেছি শুধু কবিতার জন্যে। আমি মনে করি যে কবিতা লেখা একটা অধ্যাবসায়ের বিষয়, সৃজনশীলতার বিষয়, ধারাবাহিকতার বিষয়, শ্রমনিষ্ঠতার বিষয়। সবকিছু মিলেই এখনো কবিতার পাটাতনে পা রেখে আ শিরোদ্বারা উঁচু করে কবিতা লেখায় মগ্ন হয়ে আছি এবং সেটা আমি আমৃত্যু চালিয়ে যেতে চাই বলে মনে করি। আমি একটা কথা খুব বলি, একটু অনেকটা মানে খুব কাছের মানুষদের বলি, অনেকটা হেসে খেলেই বলি বলা যায় যে কবিতা আসলে জীবন খাকি। আপনার শেষ কথাগুলো শুনে আমার আসলে ওটাই মনে হচ্ছে যে একজন কবি জানে যে কবিতার জন্য তার কতটা নিবেদন। এটা পাঠক কতটা অনুভব করতে পারে আমি জানি না, কিন্তু মা যেমন সন্তানকে জন্ম দেয় একজন কবি, এবং প্রতিটা কবিতা লেখার পরেই একজন কবির মনে হয় যে খুব শুদ্ধ একটা বোধের জন্ম হলো, খুব শুদ্ধ একটা শিল্পের জন্ম হলো, এবং এটা প্রতিটা কবিতার পরেই কিন্তু এই বোধটা হয়। তো এই জায়গা থেকে আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে হুলিয়ার কথা, এটা অবশ্য আমাদের জানা ছিল না। এটা দর্শকদের জন্য অনেকটা নতুন তথ্য, অনেকের জন্যই যে এই যে আপনার ত্যাগ। তো আমি গত বছর বইমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল একটি বই সম্পাদনা করেছে, বঙ্গবন্ধু ১০০ কবির ১০০ কবিতা। আমার বইটা হাতে আছে।
এখানেও দুলাল ভাই আপনার কথা লিখেছেন এবং আরো অনেক সমসাময়িক কবিতার কবির কথা লিখেছেন। তো আমরা আহ, একটা কবিতা শুনি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আপনার একটা কবিতা শুনি, তারপরে আমরা আরো আলোচনা করব। আহ, অবশ্যই কবিতাটা পড়ি আমি। হ্যাঁ, এখানে একটু বলে রাখি কবিতা একটু, ঠিক আছে। আসলে সাইফুল্লাহ মাহমুদ দুলালের সংকলনে যে কবিতাটি ছাপা হয়েছে সেটা এখন পড়ি। এই কবিতাটি লেখা হয়েছে বেশ কিছুদিন আগে, ৭৫ সালের পর, যখন অন্য শাসকরা ছিল, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে রেখে দেওয়ার একটা হীন প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তখন এই কবিতাটি আমি লিখেছিলাম এবং আমরা দেখেছি যে সেই সময় কিভাবে বঙ্গবন্ধুর মর্যাদাকে আহ, খুবই সংকীর্ণ দৃষ্টিতে ক্ষতবিক্ষত করা হয়েছিল। সেই কবিতাটি আমি পড়ি এখন। কবিতার শিরোনাম মুজিবের জন্য হৃদয়ের রজনীগন্ধা। এসো আমরা মাটির সাথে মিশে যাই, লজ্জায় লজ্জায় তার মৃত্যুদিনে কিভাবে দাঁড়ায় রঙিন সজ্জায়। আমরা কি এত দিনহীন? যে দিল বুকে রক্ত, যে দিল পরিচয়ের ভীত মাখা মাটি, যে দিল মন্ত্রী নেতা ও জেনারেলদের পতাকা শোভিত দিন, তাকে কেন করতে চেয়েছি বারবার অমাবস্যায় বিলীন। আমরা এতটা কেন কাঙ্গাল ভিখিরি, নিজের ঝোলায় সব টেনে নিতে নিতে নিজের ও ইতিহাসের কি করেছি ছিরি। আমরা মাথাটা রাখি, বিবেক রাখি না নিজের মাথায়, ক্ষমতা ও স্বার্থের হিসেব শুধু নিজের খাতায়। যে দিল গোলাটা ভরিয়ে সোনালী ধানে, সে তো নেয়নি কিছুই নিজেকে ছাড়া তার অন্তর্ধানে। প্রিয় দেশ ও জনতা শুধু ছিল তার বুক ভরা অভিধানে। কোথায় রেখেছে বলো তাকে? ইতিহাস একা একা তার ছবি আঁকে, অন্ধকারে জ্বালিয়ে মোমবাতি, নিভাতে পারে না সেই আলো কোনো মাতাল হাতে। ভালোবাসার বিপরীতে হিংসুটে বিষকালো ডিও পিঁপড়েরা লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে কোন মরণ দেবীর গীতে। যতই হোক না সময় ও কাল বন্ধা, মুজিবের জন্য নষ্ট হবে না হৃদয়ের রজনীগন্ধা। যতই হোক না সময় ও কাল বন্ধা, মুজিবের জন্য নষ্ট হবে না হৃদয়ের রজনীগন্ধা। এই কবিতাটি সেই প্রতিকূল সময় লেখা হয়েছিল যখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যাচ্ছিল না, বঙ্গবন্ধুর মর্যাদাকে বারবার অমাবস্যায় বিলীন করার চেষ্টা করা হয়েছিল। সেই সময় এই কবিতাটি লিখেছিলাম আরো। ধন্যবাদ। হ্যাঁ, আমরা মানে ৭৫-এর পরবর্তীতে আজকে হয়তো এই প্রজন্মের কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হবে যে ৭৫-এর পর থেকেই আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হতো, রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে তার ভাষণ বা তার সম্পর্কে কিছু বলা হতো না। আরো একটা অপপ্রচার বঙ্গবন্ধুকে কেন্দ্র করে ছিল যে যত রকমের বাজে কথা বলা যায়, বঙ্গবন্ধুকে হেয় করার জন্য একটা রাষ্ট্রীয় প্রচারণা কাজ করত, বিরোধী রাজনৈতিক পক্ষ থেকেও সেটি চলতো। আজকে আমরা যেখানে দেখি যে বঙ্গবন্ধু সবখানে, কিন্তু একসময় এই প্রতিকূল পরিস্থিতিতে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হতো। এর মধ্য দিয়ে কিন্তু একটা লেসন আমরা পাই যে ইতিহাসের সত্যকে দমিয়ে রাখা যায় না, এবং বঙ্গবন্ধু দেখেন আপন মহিমায় উদ্ভাসিত। এবং আজকের প্রজন্মের আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু একটা জিনিস আমি খুব দাবি করি যে আজকের প্রজন্ম আহ, তার স্বাধীনতার ইতিহাস, তার জাতির পিতা বঙ্গবন্ধু, এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে দ্বিধা কাজ করে না। তাদের আপনি অনেক সমালোচনা করতে পারেন,
তাদের দৃষ্টিভঙ্গি হয়তো আমাদের চাইতে আলাদা, তাদের বুদ্ধিবৃত্তির চর্চার ধরনটা আলাদা, কিন্তু স্বদেশের ইতিহাসের সত্যটাকে তারা ধারণ করার ব্যাপারে দ্বিধান্বিত নয়। কিন্তু আমরা বেশ কয়েকটি প্রজন্ম সেই দুঃসময়ের ভেতর দিয়ে গিয়েছি। আমাদের সাথে সিডনি থেকে যোগ দিয়েছেন নাফিসা সামা প্রভা। পিনু ভাই, আমরা একটু সামার সাথে কথা বলি। আপনার কবিতাটা আমি অনেকবারই পড়েছি, এবং আজকে আপনি সেই কবিতাটাই পড়লেন, যে হৃদয়ের রজনীগন্ধা, এবং এটি একটা সময়কে খুব প্রতিনিধিত্ব করে, যে কি নির্লজ্জ ভাবে আমরা বঙ্গবন্ধুকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করেছি, এবং সেটি আপনার কবিতায় এটি থাকবে। কবিতার শক্তিটা এখানেই, যে কবিতা থেকে যায়, মানুষ হিসেবে কবি থাকুক বা না থাকুক, কবিতাটা থেকে যায়। তো আমরা নাফিসা শামার সাথে একটু কথা বলি। নাফিসা শামা একদম এই প্রজন্মের, মুক্তিযুদ্ধ, 90 এগুলো তার কাছে শোনা গল্পের মতো, কিন্তু তখন তার জন্মও হয়নি। 90 পরবর্তী প্রজন্মের একজন মানুষ, কিন্তু তার প্রজন্মের আমার দেখা খুব মেধাবী একজন মানুষ সে, এবং বহুমুখী প্রতিভার, যাকে ইংরেজিতে বলে ইন্ট্রোভার্ট একটা মেয়ে। মানে একজন শিল্পীর জন্য, আমি বহু দেশ ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে, যে একজন শিল্পীর জন্য বিনয়টা খুব জরুরি। সেই বিনয়টা নাফিসা শামা প্রভার ভেতরে প্রবলভাবে কাজ করে। এবং আমার দর্শকদের জন্য একটু বলি, যে প্রভা অস্ট্রেলিয়ায় এসেছিল পড়তে, কিন্তু এর পাশাপাশি সে গান গাইতো বাংলাদেশে। তার একটা সঙ্গীত চর্চা ছিল, পারিবারিক ভাবেই ছিল, কিন্তু সেটা বাংলাদেশে খুব বেশি বিকশিত ছিল না। কিন্তু এখানে এসে সে মূল ধারার মিউজিশিয়ানদের সাথে কাজ করছে, এবং আমাদের অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টটা আছে, মিউজিকের ডিপার্টমেন্ট, সেখানকার প্রফেসর প্রভার কণ্ঠ শুনে, প্রভার গান শুনে এতটাই মুগ্ধ হয়েছে, যে প্রভাকে লর পাশাপাশি সেখানেও মিউজিকে মাস্টার্স করতে বলেছে। তো প্রভার কণ্ঠে একটা আন্তর্জাতিক একটা সুর কাজ করে। তো প্রভা গত 15ই আগস্ট একটি কাজ করেছে, বঙ্গবন্ধুকে নিয়ে গীতিচিত্র নির্মিত হয়েছে সিডনিতে, বাবা নামে, যেটি নির্মাণ করেছে সিডনির এক তরুণ রেমন সোলায়মান। এই রেমন সোলায়মানের গীতিচিত্রে কণ্ঠ দিয়েছে নাফিসা শামা প্রভা, এবং 15ই আগস্ট সেই গীতিচিত্রটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের লোকজন নিয়ে দেখেছেন, এবং তিনি এটির প্রশংসাও করেছেন। কিন্তু এটি অত্যন্ত মর্মস্পর্শী একটি গীতিচিত্র। তো আমার কাছে আমরা এই গানটি একদম শেষে শুনবো, দর্শকের জন্য এটি আমরা একটা আকর্ষণ হিসেবে রাখছি। কিন্তু আমার সাথে আমি একটু কথা বলতে চাই, যে আমাদের সাথে গোলাম কিবরিয়া পিনু ভাই আসছেন। উনি একজন কিশোর মুক্তিযোদ্ধা, এবং পরবর্তীতে একজন দেশ কাল সমাজ সচেতন একজন লেখক, কবি, এবং তিনি কবিতা একটা নিজস্ব ধারাও তৈরি করেছেন, যেটা আপনি শুনলেন, তার একটি কবিতাও শুনেছেন। আমরা যারা ওই প্রতিকূল সময়ে বঙ্গবন্ধুকে ধারণ করেছি, আমাদের একটা জেনারেশন আছে, পিনু ভাইদের জেনারেশন, তারপরে আমরা যারা 80-র দশকে ঢাকা শহরে এসেছি, আমাদের একটা জেনারেশন, আপনাদের একটা জেনারেশন, যারা হয়তো বড় হয়েছেন চারিদিকে বঙ্গবন্ধুর নাম শুনে। আপনাদের কাছে একটু শুনতে চাই, বঙ্গবন্ধুকে আপনারা কিভাবে দেখেন? প্রথমে মিল্টন ভাই ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য, এবং পিনু ভাইয়ের সাথে খুবই ভালো লাগছে আমার শ্রদ্ধা আপনার প্রতি। তো আসলে এই প্রজন্মের একজন মানুষ হয়ে আমরা তো আপনাদের দিকে আসলে তাকিয়ে থাকি। আপনারা কবিতা রচনা করেছেন, আপনারা লেখালেখি করেছেন বিষয়ে, এই কারণেই আমরা জানতে পেরেছি আসলে আমাদের ইতিহাসটা কি। এখানে আপনাদের ভূমিকা সবথেকে বেশি। তো বঙ্গবন্ধুর আদর্শ আমরা ছোটবেলা থেকেই ধারণ করে আসি, প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিসেবে। তো আপনাদের লেখা, আপনাদের কবিতা, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং আমাদের ইতিহাসকে আরো ভালো করে জানার জন্য আমাদের ভিতরে তাগিদ অনুভব করায়। এবং সেই কারণেই যখন আমার শিক্ষক রেমন সলোমন
উনি যখন চিন্তা করলেন যে এই গীতিচিত্রটা বানাবেন, যেটাতে মূলত আসলে আলোচনা করা হবে এবং গানটা লিখেছেনও তিনি বঙ্গবন্ধুকে নিয়ে এবং 15 আগস্টে যে হত্যাকাণ্ডটি হয়েছে আমাদের সকলের, যেটি একটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, সেটাকে তুলে ধরার জন্য এবং একটি ভিন্ন আঙ্গিকে তুলে ধরার জন্য যে পরিবার কেমন করে কি পরিমাণ কষ্টের ভেতর দিয়ে যেতে পারে সেটা তুলে ধরার জন্য তখন আমি মনে করেছি যে যেহেতু এই প্রজন্মের মানুষ হিসেবে আমারও কিছু দেওয়ার আছে এই সমাজকে, পৃথিবীকে, আমাদের ইতিহাস সম্পর্কে জানানো, আমি সেখানে অংশগ্রহণ করব। আমি চেষ্টা করেছি গানটি গাইতে মর্মস্পর্শীভাবে। আশা করি এটা অবশ্যই বিবেচনা করবেন শ্রোতারা, দর্শকরা। তো এটাই আসলে প্রমাণ যে আমরা চাই আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে, আমরা চাই আমাদের ইতিহাসকে আরো ভালো করে জানতে, বঙ্গবন্ধুকে আরো ভালো করে জানতে এবং আরো যাতে শুধু বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের বাইরে পৃথিবীর সকলে যাতে জানে যে একটা দেশ কেমন করে, একটা দেশের উৎপত্তি কিভাবে হলো এবং বঙ্গবন্ধুর মতো একজন মানুষ কেমন করে অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারলো একটা দেশ এভাবে স্বাধীনতা পাওয়ার জন্য। এই মিল্টন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ। আমরা আপনার কণ্ঠে বাবা গানটা শুনবো। তো এই মুহূর্তে আপনার কাছে একটা গান শুনতে চাই। আপনার গান নিয়েও আমরা কথা বলবো, কিন্তু আমরা দর্শকদের একটা গান শুনতে চাই। আপনি কোন গানটা গাইবেন? এটা ফেব্রুয়ারি মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের জন্য। আমি আজকে গাইতে চাই আমি বাংলায় গান গাই, এই গানটি প্রতুল মুখোপাধ্যায়ের গানটি। হ্যাঁ, ঠিক আছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব
খেপে গিয়ে করে বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরা ইতিমধ্যে জানিয়েছে এক্সিলেন্ট পারফরমেন্স নাফিসা। তৌফিকুর মিয়া, ওমর আলী জানিয়েছেন বঙ্গবন্ধুকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব নতুন প্রজন্মকেও নিতে হবে। সিডনিবাসী প্রভার জন্য শুভ কামনা করছি। কাজী তানভীর আহমেদ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। ধন্যবাদ প্রভা। আমরা আপনার সাথে আরো কথা বলবো। আমরা একটু আবার ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি কবি গোলাম কিবরিয়া পিলু ভাইয়ের কাছে। পিলু ভাই, আজকে এই অনুষ্ঠানের আগে আমার মেডিকেল কলেজের বেশ কিছু বন্ধুরা আমরা একসাথে একটা বাসায় দাওয়াত খাচ্ছিলাম। তো ওখানে স্বভাবতই আমরা ছাত্রলীগ করতাম, দেশের রাজনীতি নিয়ে আলাপ হচ্ছিল। তো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এখনো এটি বোধহয় প্রযোজ্য যে আমরা বঙ্গবন্ধুকে আজ অবধি পরিপূর্ণ না হোক অন্তত তাকে পর্যাপ্তভাবে জানার চেষ্টা করিনি বা পড়িনি। বঙ্গবন্ধুকে আমার মনে হয় যে প্রজন্মই বলেন, আমরা মুখে বঙ্গবন্ধুকে অনেক কথা বলি। আমি সম্প্রতি একটা কাজ করছি, আপনি হয়তো দেখেছেন যে আমি বঙ্গবন্ধুর ভাষণ ইংরেজিতে অনুবাদ করছি এবং আমি 20টা ভাষণ অনুবাদ করে ফেলেছি। এবং আমি সবসময় চেষ্টা করেছি বঙ্গবন্ধুকে জানার, ছাত্র জীবন থেকেই আমি পড়াশোনা করার চেষ্টা করছি বঙ্গবন্ধুকে নিয়ে। সে সময় অনেক বেশি প্রকাশনা কিন্তু ছিল না। তো আজকে আমি ভাষণগুলো অনুবাদ করতে গিয়ে আমি বঙ্গবন্ধুকে আবার নতুন করে আবিষ্কার করছি। একটা হলো তিনি যখন অসমাপ্ত আত্মজীবনী বইটা লিখলেন, কারাগারে রোজ নামচা এবং আমার দেখা নয়া চীন, এই 3টা বইয়ের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে আবার নতুন করে পেলাম। আবার এই ভাষণের করতে যে অনুবাদ করতে গিয়ে আমি আবার বঙ্গবন্ধুকে আবিষ্কার করছি। কিন্তু আমি যখন আলাপ করি বঙ্গবন্ধুকে নিয়ে আমার সমসাময়িক বন্ধুদের সাথে বা ইভেন তরুণদের সাথেও, বঙ্গবন্ধুর ব্যাপারে গভীরভাবে বঙ্গবন্ধুকে জানার যে একটা তাড়না বা প্রয়োজনীয়তা, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা বঙ্গবন্ধুকে বোধহয় শতকরা 10% ধারণ করি না। বঙ্গবন্ধু যদি একটা স্কেলের 100 হয়, আমরা হয়তো 10 ভাগও জানার চেষ্টা করিনি। আপনার কি মনে হয় যে আমরা, এবং কেন এটা গুরুত্বপূর্ণ আমি বলছি যে বঙ্গবন্ধুকে জানলে আজকে অনেক কিছুই অন্যরকম হবে। আমি যদি বঙ্গবন্ধুকে ধারণ করি তাহলে বঙ্গবন্ধুর আদর্শ আমাকে পথ দেখাবে এবং আদর্শই আমাকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনার কি মনে হয় এই জায়গাটায়? তো সঠিক কথা বলেছেন যে আসলে
বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা এবং তার বিভিন্ন পরিধির কাজগুলো আমরা ওভাবে গভীরভাবে এখনো করতে পারিনি। এটা একটা অনেক দিনের কারণও ছিল যে দীর্ঘদিন বঙ্গবন্ধু রাষ্ট্র থেকে সরকার থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রচেষ্টা ছিল, যার ফলে নতুন প্রজন্ম অনেকটা বিচ্ছিন্ন ছিল বঙ্গবন্ধুর প্রতি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে। এটা একটা দিক, কারণে হয়তো হয়নি। তো এখন আবার বঙ্গবন্ধুকে নিয়ে দেখা গেছে যে আনুষ্ঠানিকতাটা একটু বেশি হচ্ছে। এটার অনেকগুলো কারণও আছে। আমি দুই একটি কথা বলতেই হয় এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে যদি ৭৫ সালের ঘটনাটা বলি, আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে অনেকে আমরা বলি যে ৭৫ সালের পর প্রতিরোধ হয়নি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের। এটা ঠিক নয় আরকি। এবং এই প্রতিরোধের ঘটনাগুলো আমরা আবিষ্কার করতে পারি না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে যে আমাদের গাইবান্ধার ২-১ টি ইতিহাস লগ্ন উদাহরণ দেই। অনেকে আশ্চর্য হবেন। তাদের আমরা আজ পর্যন্ত খোঁজ নেই যারা আত্মাহুতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিরোধ করতে গিয়ে, সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে। আমি সেই একটি ঘটনা বলি। আপনারা জানেন যে ৭৫ যখন ৭৫ এর ১৫ আগস্ট ঘটনা ঘটে, তখন আমি একটা রাজনৈতিক দলের অফিসে ঘুমাচ্ছিলাম। আমি তখন জাতীয় ছাত্রলীগের গাইবান্ধা থেকে একটি সংগঠনের প্রতিনিধিত্ব করছিলাম। ঢাকায় সভা হলো ঢাকা ইউনিভার্সিটিতে। ওখানে আসলেন শেখ শহীদুল ইসলাম, মোজাহিদুল ইসলাম সেলিম, শেখ কামাল আমার পাশে বসেছিলেন। তার পরবর্তীতে সেই সময় জাতীয় যেসব শিশু কিশোর সংগঠন ছিল, কচিকাঁচার আসর, খেলাঘর, অন্য সংগঠনগুলো, এগুলো যৌথভাবে একটি সভা হলো ঢাকার টিএসসিতে, সেখানেও আমি ছিলাম। তারপর একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ফিরলাম গাইবান্ধা শহরে, প্রতিনিধিত্ব করে শিশু কিশোর সংগঠনের, ছাত্র সংগঠনের। যেদিন হত্যাকাণ্ড হলো সেদিন আমি রাজনৈতিক দলের অফিসে ঘুমাচ্ছিলাম। তখন আমি পুরোপুরি ভাবে সংগঠনের সঙ্গে নিবেদিত যে সংগঠন করব, জাতীয় ছাত্রলীগ করব, জাতীয় মানে শিশু কিশোর সংগঠন করব ইত্যাদি। সেদিন হত্যা হলো। হওয়ার পরে আমরা যখন শুনলাম ভোরবেলা, তারপরে তো খুবই কঠিন অবস্থা হলো। আমি একটা কথা বলি যে মুক্তিযুদ্ধের সময়কাল ছিল খুব ৯ মাস থেকে ১ বছর, খুব জটিল সময়। কিন্তু আমরা যারা প্রত্যক্ষভাবে দেখেছি তারা বলবো যে ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রায় ৩-৪ বছর ছিল একটা কালজ্ঞ সময় এদেশে। যখন আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করেছি জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, আমরা আমাদের গাইবান্ধায় দেখলাম প্রতি এই কদিন পর পর কারফিউ দেওয়া হলো, আমাদের নামে হুলে হলো, আমাদেরকে অনেককে ধরা হলো। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পালিয়ে থাকলাম, সেই নেত্রকোনা, তারপর হচ্ছে জামালপুরের, পিয়ারপুরে, গাইবান্ধার অনেক গ্রামে। আমার বাসায় বারবার এসে পুলিশ ধরলো, আসলো, কিন্তু সেদিন হয়তো ছিলাম না। আমি যে বাসায় ছিলাম একদিন, সে বাসায় অ্যাটাক করে সেখান থেকে লোক ধরে নিয়ে গেল, এরকম একটা পরিস্থিতি ছিল। এবং সেই সময় বঙ্গবন্ধুর নাম আমরা উচ্চারণ করতে পারি না। আপনারা জানেন, এটা জানা দরকার, কোনো পত্র পত্রিকা পর্যন্ত বঙ্গবন্ধুর কথা লেখা হতো না এবং তার নামটা পর্যন্ত নেওয়া হতো না। এমনকি আমরা জানি যে এই ৩ বছরের সময় আমি গাইবান্ধায় দেখেছি আমরা নববর্ষের কোনো অনুষ্ঠান পর্যন্ত করতে পারিনি, কোনো সাহিত্য অনুষ্ঠান করতে পারিনি। আপনারা জেনে একটা অবাক হবেন যে ১৯৭৯ সালে বঙ্গবন্ধু কে স্মরণ করে মিলাদ মাহফিল আমরা করতে পেরেছিলাম প্রায় ৩ বছরের মাথায় গিয়ে। তার আগে আমরা প্রকাশ্যে কোনো মিলাদ মাহফিল করতে পারিনি। এই একটা পরিস্থিতি ছিল। তারপরেও আমি গাইবান্ধার একটি ঘটনা বলবো যে গাইবান্ধায় ১৯৭৬ সালে ১৩ আগস্ট আমাদের বন্ধুরা সশস্ত্র হামলা করে গাইবান্ধা শহরটি দখল করে নিয়েছিল এবং তখন অনেক পুলিশ টুলিশ সমস্ত ঘাঘর নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছিল এবং প্রায় ২৪ ঘন্টার মধ্যে রাত্রি এবং সকাল পর্যন্ত গাইবান্ধা দখল করে রেখেছিল সশস্ত্র বঙ্গবন্ধু হত্যা বিরোধী মুক্তিযোদ্ধা দলগুলো। আমি বলবো যে দ্বিতীয় পর্যায়ের মুক্তিযোদ্ধা এরা ছিলেন। এবং তারপরে এই ১৭ জনের একটি টিম ছিল যারা গাইবান্ধা দখল করেছিল। পরবর্তীতে তারা ৭ই সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানাকে আক্রমণ করেছিল।
আক্রমণ করে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্য যে বগুড়া ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এসে তাদেরকে ঘেরাও করে এমবুশ করে তাদেরকে হত্যা করা হলো। আপনি জেনে অবাক হবেন, এই 17 জনকে যে হত্যা করা হলো, এদের লাশ গাইবান্ধায় মরা কাটা ঘরে পাদদেশে রাখা হলো এবং ওদেরকে লাশ আমরা নিতে পারিনি। পশু পক্ষী তাদেরকে দংশন করেছে, তাদের লাশ পরিত্যক্ত হয়েছে করুণ অবস্থা। এবং এর মধ্যে প্রায় 17 জনের মধ্যে ছিলেন আব্দুল রহিম আজাদ নামে একজন, উনি জিএস ছিলেন, ভিপি ছিলেন সম্ভবত গাইবান্ধা কলেজে। তারপর আমার অত্যন্ত ক্লাস বন্ধু ছিল, আমার সেই শৈশবের বন্ধু ছিল, সে আলমগীর, মুকুল, রেজা, বিকাশ, এমনি সৌদ, তারপর আরো কয়েকজন মারা গিয়েছিলেন, সুলেমান, রাজা, নেহা, রেজাউল। এরা কিন্তু সেদিন নিহত হয়েছিলেন, এদের কথা কিন্তু আমরা ভুলে গেছি। আমি বলবো যে এই চ্যাপ্টারটুকু আমাদের তুলে আনা উচিত। আপনারা জানেন যে এখানে বলতে হয় সেই সময় কাদের সিদ্দিকী থেকে শুরু করে আরো অনেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিলেন, ময়মনসিংহ, জামালপুর, বিভিন্ন অঞ্চলে। এই দিকটাও তুলে আনা উচিত বলে আমি মনে করি। আর পাশাপাশি বঙ্গবন্ধু যে বাকশাল করলেন, কেন বাকশাল করলেন, দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, কি কারণে দিলেন, সেই সময় চিত্রটা আমাদের জানা উচিত। অনেকে হয়তো ভাবে যে বঙ্গবন্ধু সেদিন জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, এটা ভুল ধারণা। আমার সেই সময় পর্যবেক্ষণ থেকে মনে হয় যখন বাকশাল হলো এবং বাকশাল হয়ে গভর্নর হলো, তখন গাইবান্ধার গভর্নর হলেন লুৎফর রহমান এমপি, তাকে হাজার হাজার লোক সংবর্ধনা দেওয়া হলো। তারপর বাকশালের সেক্রেটারি হলেন নির্মলেন্দু বর্মন, তখন হাজার হাজার লোক তাকে সংবর্ধনা দিলেন। তারপর আপনি বঙ্গবন্ধু সে টাঙ্গাইলে গিয়েছিলেন, আমার মনে আছে যে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত মানুষ তাকে সংবর্ধনা দিয়েছিল। এইরকম একটা পরিস্থিতি ছিল এবং তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছিল, শান্তিপূর্ণ অবস্থা বজায় করছিল, তারপর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রিত হয়েছিল। তখনই প্রাসাদ ষড়যন্ত্রকারীরা, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করলেন। এই পটভূমিটা আরো আবিষ্কার করা দরকার, আরো তুলে ধরা দরকার। পাশাপাশি বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবের যে দর্শন ছিল, জনগণের অর্থনীতির মুক্তি, শোষিত মানুষের মুক্তি, শোষণের মুক্তি, এই প্রেক্ষাপটগুলো নিয়ে আসা উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি বঙ্গবন্ধু সেই মানুষ যিনি কখনই জনজীবন থেকে, জনগণের থেকে দূরবর্তী ছিলেন না, জনগণের ভালোবাসা থেকে দূরবর্তী ছিলেন না। কিন্তু তারপরও আমাদের বাঙালি জাতির ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হয়েছিল তাকে হত্যা করে। এবং আমার পিতা নামক এক বইয়ে শেখ হাসিনা বলেছেন, সঠিকভাবে বলেছেন, যে আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল, মন্ত্রিপরিষদ, তাদের অনেকেরই ষড়যন্ত্রে, মোস্তাকের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আরো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। এই দিকগুলো তুলে আনা উচিত। এবং সব উপরি বঙ্গবন্ধু, আরেকটি কথা বলবো আমি, বলে শেষ করি, সময় নেই, যে বঙ্গবন্ধু কিন্তু একদিনই হয়ে ওঠেননি। আপনারা দেখবেন যে বঙ্গবন্ধুর একটি গবেষণা হয়েছে বিচ্ছিন্নভাবে, একটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি পত্রিকা বের হয়েছে, সেখানে অনেকে লিখেছেন যে প্রত্যেকটা জেলায় কতবার বঙ্গবন্ধু এক একটি জেলায় জনসভা করেছেন, কতবার গিয়েছেন। এটা একটা সুন্দর গবেষণা হয়েছে। সেখানে আমি একটা লক্ষ্য করে একটা উদাহরণ দিয়ে দিই, যে আমাদের গাইবান্ধা শহরে তিনি প্রায় 8 থেকে 10 বার এসেছিলেন। প্রথম এসেছিলেন সেই 54 সালে, তারপরে তিনি 70 সালে, তারপরে 73 সালে, 56 সালে, 64 সালে, এবং তিনি এসে জনসভা করেছেন। এইভাবে তিনি প্রত্যেকটা মহকুমা এলাকায় যোগাযোগ করে, জনসভা করে, সাংগঠনিক কাজ করে, জনগণকে সংগঠিত করে তিনি আত্মনিয়ন্ত্রণ অধিকারের মানুষকে এগিয়ে নিয়ে গেছেন, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি জনমত তৈরি করেছেন। তার পরবর্তীতে আপনারা জানেন যে 70 সালের নির্বাচনে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। আমি শুধু এই কথাটা বলবো যে একজন নেতা হতে হলে যে কতবার তার জনগণের কাছে যেতে হয়, তার ভূখণ্ডের কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয়, সেটা বঙ্গবন্ধুর এই যে
প্রত্যেকটা জেলায় তিনি যে কতবার করে গিয়েছেন, 10 বার, 20 বার, 30 বার করে গিয়েছেন, এমন কোন নেতা আমরা পাবো না যিনি সেই 52 সাল থেকে 48 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা জেলার জনগণের সাথে সম্পর্কিত হয়ে গিয়েছেন, তাদের মতামতকে সংগঠিত করেছেন। এই দিকগুলো আবিষ্কার করা উচিত এবং তাতে বুঝবো যে একজন নেতা কিন্তু এমনি আকাশ থেকে এসে এখানে পৃথিবীতে পদার্পণ করেন। নেতা তিনি জনগণের সাথে সম্পর্কিত হয়ে তৈরি হন। জনগণ যেমন তাকে ভালোবাসে, তিনিও তেমন জনগণকে ভালোবাসেন। এই যে একটা ঐক্যভূমি, সেটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে স্পষ্টতা আমরা লক্ষ্য করি, গভীরভাবে লক্ষ্য করি। এইগুলো আমাদের আজকে আবিষ্কার করা প্রয়োজন এবং বঙ্গবন্ধুর যে অনেক ধরনের, তারপর তার যে দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক ক্ষেত্রে, কদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে, তিনি যেভাবে বোল্ডলি বললেন, সেই সময় যারা আপনার হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনের নেতা ছিলেন, সে সুকর্ণ থেকে শুরু করে ফিদেল কাস্ট্রো থেকে শুরু করে অন্যদের, তাদের পক্ষে তিনি কথা বলেছেন, সে গান্ধীর কথা বলেছেন এবং অনেকের কথা বলেছেন। এর মধ্য দিয়ে বোঝা যায় তার দৃষ্টিভঙ্গিটা কি, যে তা একটি জাতির যে আত্মনিয়ন্ত্রণ অধিকার কিভাবে অর্জন করতে হয় এবং সেই সব জাতীয় নেতারা বিভিন্ন দেশে, সংশ্লিষ্ট দেশে কিভাবে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের প্রতি তিনি লক্ষ্য রেখেছেন, সেই সংগ্রামকে তিনি সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এই আন্তর্জাতিক বোধ, আন্তর্জাতিক ইতিহাস লগ্ন বোধ তিনি তার মধ্যে সব সময় লালন করেছেন। এগুলো তুলে আনা উচিত। আর বঙ্গবন্ধু তো বলে শেষ করা যাবে না। তার যদি আমরা ভাষণগুলো দেখি তাহলে দেখব যে অনেক ধরনের বিষয় আছে, তার যে দৃষ্টিভঙ্গি আছে। আমি একটা বলে শেষ করি, তিনি যে একটা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, সেই যুগান্তর ভারতের দৈনিক পত্রিকা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি এইরকম কথাটা, যে ধর্ম নিরপেক্ষতার বীজ বপন করে গেলাম, আর এই ধর্মনিরপেক্ষতার বীজ যদি কেউ নষ্ট করে তাহলে বাংলাদেশের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এইরকম একটা জোরালো কথা বলেছেন তিনি। অত্যন্ত অসাম্প্রদায়িক ছিলেন এবং বাংলাদেশের যে ভিত্তিমূল অসাম্প্রদায়িকতা সেটাও তিনি তুলে ধরেছেন। এগুলো অনেকভাবে তুলে টেনে আনা উচিত। আজকে বঙ্গবন্ধুকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে ফেলে দিলে হবে না, বঙ্গবন্ধুকে অত্যন্ত গভীরভাবে আবিষ্কার করা উচিত এবং তাকে বিচার বিবেচনা করা উচিত বিভিন্ন প্রেক্ষাপটে, আমাদের বিভিন্ন সময়ের অভিঘাতে, সন্ধিক্ষণে। তাহলে আমরা বঙ্গবন্ধুকে আসল শ্রদ্ধা করবো। এই কারণে আমি বলবো যে যারা আমরা নতুন যারা প্রজন্ম এসছেন, তাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান জানাবো এবং যারা গবেষণা করেন, আজকে গবেষণা খুবই প্রয়োজন রয়েছে। শুধুমাত্র দু একটি মানে অলংকারিক কথা বলে তার প্রতি শ্রদ্ধা জানানোর সময় এখন নেই। তাকে আরো আবিষ্কার করা দরকার। তাকে অতল স্পর্শী আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের যুগ যুগান্তরে তাকে ইতিহাস লগ্ন করে রেখে দিতে হবে। এইটুকু বলে শেষ করে এখন ধন্যবাদ। ধন্যবাদ মিনু ভাই। এই যে বাকশাল কর্মসূচিটা বঙ্গবন্ধু 1975 সালে যে 26শে মার্চ শেষ স্বাধীনতা দিবস তার জীবিতকালে তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন, সেখানে তিনি খুব বিস্তারিতভাবে এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বা বাকশাল কর্মসূচিটাকে ব্যাখ্যা করেছিলেন এবং বিশেষ করে তার যে ভিলেজ কোঅপারেটিভ বা গ্রাম বহুমুখী সমবায় সমিতি, যার মধ্য দিয়ে এই যে, এবং তিনি একটি কথা বলেছিলেন যে তিনি বিশ্বে প্রমাণ করে দিতে চান যে একটি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়ও গণতন্ত্রের মাধ্যমে পরিচালনা করা সম্ভব। তার মানে তিনি গণতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা সহ অবস্থানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথা ভাবতেন। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অথচ আমরা জানি বাকশাল মানে একদলীয় কর্মসূচি এবং অনেক রকমের প্রপাগান্ডা বাকশালকে নিয়ে হয়েছে। বাকশাল ছিল এবং বাকশাল কায়েম করার পরে সকল ইন্ডিকেটর, সোশ্যাল, ডেভেলপমেন্টাল সকল ইন্ডিকেটর এবং ল অ্যান্ড অর্ডার সবকিছুই কিন্তু ইমপ্রুভ করেছিল মাত্র কয়েক মাসে, জানুয়ারি থেকে অগাস্ট, এই মাসের মধ্যে। কিন্তু এইগুলো আমরা ওভাবে বলিনি, আমাদের অনেকের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করিনি এবং করছি না। রাষ্ট্র ক্ষমতায় যখন বঙ্গবন্ধুর দল, তখনও কিন্তু এই অভিযোগগুলো রয়ে গেছে। আমরা একটু নাফিসার সাথে কথা বলি। আপনার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং গাইবান্ধায়
এই যে বললেন যে সেপ্টেম্বর মাসে যে নিহত হলো বঙ্গবন্ধু তার প্রতিবাদ করতে যে নির্মম ভাবে, এই ইতিহাস কিন্তু আমিও জানি না। গাইবান্ধায় আমি জানি না, আপনাদের একজন এমপি ছিলেন আমাদের ডাক্তার বড় ভাই ডক্টর ইউনূস আলী সরকার, আমি জানি না আপনার সাথে পরিচয় ছিল কিনা। তো আপনি এতবার গাইবান্ধা বলছেন, এই ইউনূস ভাইয়ের কথা হঠাৎ খুব মনে পড়লো। উনি গত বছর জানুয়ারি মাসে ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন। উনি ছিলেন 75 সালের পরে প্রথম নির্বাচিত একটি কলেজের ভিপি, রংপুর মেডিকেল কলেজে। সেই প্রতিকূল সময়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। আমি এই ফাঁকে বঙ্গবন্ধু সৈনিক ইউনূস আলী সরকার ভাইয়ের প্রতি একটু শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একটু প্রভার কাছে যাই। প্রভা, আপনার গান শুনলাম এবং ইতিমধ্যে দর্শকরা আপনার গানটি পছন্দ করেছে বোঝা যাচ্ছে। তো আমি যতদূর জানি আপনি বাংলাদেশে থাকতে ফার্মাসিতে পড়াশোনা করছেন, এখানে এসে আপনি আইন বিষয়ে মাস্টার্স করছেন। আবার আপনার একটি প্রকাশিত বইও আছে, অনুবাদ, একটি বিশ্ব সাহিত্যের একটি বই আপনি অনুবাদ করেছিলেন, আমি বইটি পড়েছি আমি, মানে অসাধারণ। সেই বইটি পড়ার পর থেকে কিন্তু আমি আপনার এই লেখার সাথে পরিচিত হয়েছি, আমি তখন থেকে খুব ভক্ত আপনার। কিন্তু আপনি যে এত ভালো গান গান এবং সিডনির মূল ধারার সাথে আপনার যে এখন যোগাযোগ সম্পৃক্ততা, আপনার গানের বিষয়টা কিভাবে এলো? এটা হঠাৎ করে সিডনিতে আমরা গায়িকা প্রভাকে আবিষ্কার করছি, কিন্তু এটা আসলে মানে এটা কিভাবে, একটু যদি আমাদের দর্শকদের বলতেন, আমাদের সময় খুব কম। ধন্যবাদ মিলন ভাই, আপনি অনেক বেশি বাড়িয়ে বলেছেন আমার সম্পর্কে। আমি খুবই নগণ্য একজন মানুষ, বিশেষ করে আপনাদের সামনে। তো আমি আসলে ছোটবেলা থেকেই আমার মার কাছেই গান শিখেছি এবং ওভাবে কখনো আসলে সুযোগ হয়নি এবং আসলে করা হয়ে ওঠেনি এভাবে সকলের সামনে এভাবে গান নিয়ে হাজির হওয়া। তো এখানে আসার পর মিল্টন ভাই, আপনার অনেক বড় ভূমিকা আছে এখানে, আপনি জানেন, এবং রেমন সলোমন, উনারও ভূমিকা আছে। উনারই গীতিচিত্র, যেটাতে আমি প্রথমে গান গেয়েছি এবং অনেক এখানকার অনেক শিল্পীর সাথে পরিচিত হয়েছি এবং তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আপনাদের সুবাদে। তো এই আর কি। এখানে এসে আমি মনে করলাম যে পড়াশোনার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরার একটা প্রয়োজনীয়তা আছে। শুধুমাত্র আমাদের দেশের ভেতরে না, দেশের বাইরেও সবাই যাতে আমাদের ভাষা জানে, আমাদের সংস্কৃতিকে যাতে জানতে পারে। তো সেই কারণেই, যেহেতু আমি গান শিখেছি ছোটবেলা থেকে, এখানে এসেও আমি অনেক শিক্ষকের কাছে এখানকার মূলধারার যেই সঙ্গীত, সেটা শেখার জন্য আমি বিভিন্ন শিক্ষকের কাছে গেছি, এখনো যাই এবং তাদের কাছে গান শিখি, বিভিন্ন কৌশল শিখি গান গাওয়ার। এবং আমি চাই যে বাংলার পাশাপাশি অন্য ভাষাতেও গান গেয়ে পৃথিবীর সামনে আমাদের দেশের একজন প্রতিনিধি হিসেবে দাঁড়ানোর। সেই তাড়না থেকে মূলত আমি একটু দর্শকদের জানাই যে প্রভা কিন্তু এক্সপেরিমেন্টালি অনেক ভাষার গান সে গায়, এবং যেটা সে বললো, সে কিন্তু সিডনিতে তার কিছু সঙ্গীতের শিক্ষক আছে এবং একটা গ্রুপের সাথে সে খুব মূলধারার গ্রুপের সাথে জড়িত। এবং এই জায়গাটায় আমি এখানে যারা মাস্টার্স করতে আসে বাংলাদেশ থেকে, তাদের পড়াশোনা খুব চাপ থাকে, এবং প্রভার যে কমিটমেন্টের জায়গাটা, গানের প্রতি যে কমিটমেন্ট, এবং রেমন্ড সোলায়মান, যিনি নেপথ্যে, যার নাম আমরা বারবার শুনছি, এই রেমন্ডের কিছু স্বপ্ন রেমন্ড আমার সাথে খুব শেয়ার করে যে মিলন ভাই, আমাদের বাংলাদেশের একটা মেয়েকে আমরা অস্ট্রেলিয়ার স্টেজে উঠাবো, ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম করবে। ওর হলো বাংলাদেশ কেন্দ্রিক একটা পাগলামি আর কি। ও পারলে বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর দেশ তৈরি হিসেবে স্বীকৃতি কালকেই আদায় করে। তো প্রভা হলো আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের একজন প্রধান সেনাপতি বলা যায় আর কি। নেপথ্যে আমরা অনেকেই কাজ করছি, কিন্তু প্রকাশ্যের যুদ্ধটা, আমি বললাম যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি মিউজিকের অ্যাসোসিয়েট প্রফেসর এতটাই মুগ্ধ হয়েছে যে তার বউকে নিয়ে ক্যানবেরা থেকে সিডনি এসে যে প্রভার সাথে
কথা বলবে এবং প্রভাকে বলেছে ক্যানবেরায় যে মিউজিক পড়তে। তো এটা আমি জানি না ভবিষ্যৎ কোথায় প্রভাকে নিয়ে দাঁড় করাবে, কিন্তু যে স্বপ্নের জন্য প্রভা যুদ্ধ করছে, যে বাংলাদেশটাকে সে আন্তর্জাতিকভাবে তার জায়গা থেকে উপস্থাপন করার চেষ্টা করছে, যেটা বঙ্গবন্ধু, আপনি যে কথাটা বলছিলেন পিনু ভাই, যে বঙ্গবন্ধু ফিডেল কাস্ট্রোর কথা বলেছে, আরো অনেক বিশ্ব নেতার কথা বলেছে। বঙ্গবন্ধু তো আসলে, আমার এখানে একজন অস্ট্রেলিয়ান আছে, সে এই গত 21 তারিখে চায়না গেল, স্কুল টিচার, সে ইংলিশ টিচার, বাংলাদেশেও সে 3 বছর মাস্টারি করেছে। তো ও বাংলাদেশে থাকতে 32 নম্বরে গিয়েছে, বঙ্গবন্ধুর জাদুঘরে গিয়েছে। আমাদের এক ছোট ভাই আছে আজাদ, ও নিয়ে গেছে। তো যাচিন্তা, ওর নাম যাচিন্তা, ও আমাকে বলল এই ভাষণের বিষয়ে ও খুব আগ্রহী, কতটুকু লিখলাম। ও আমাকে বলল ও বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে বলেছে যে তোমার এই নেতার যতগুলো ছবি আমি দেখেছি, প্রত্যেকটা ছবিতে সে অত্যন্ত কনফিডেন্ট, কাম, কোয়াইট, ভিশনারি, তার ছবির অ্যাপিয়ারেন্সে। এবং সে আমাকে একটা প্রশ্ন করলো যে এই বিশ্বমাপের নেতাকে আমরা কেন চিনিনি, আগে তার সম্পর্কে কেন জানিনি। আপনি আপনি এই প্রশ্নটা উত্তর দিয়েছেন যে রাষ্ট্র তো তাকে দমিয়ে রেখেছে, তাকে আড়ালে রেখেছে পৃথিবীর। কিন্তু আমার আজকে মনে হয় যে বঙ্গবন্ধুকে শুধু বাংলাদেশ না, বিশ্বের কাছে আমরা উপস্থাপন করতে হবে। এবং সেই জায়গায় রেমন্ড একটি কাজ করেছে, যেটি এক্সাক্ট নাম্বারটা প্রবাহ হয়তো বলতে পারবে, 5-6টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ইতিমধ্যে এই গীতিচিত্রটি। আমরা এবং রেমন্ড আরো কিছু কাজ করছে, কিন্তু আমাদের কাজের যেটা সমস্যা হয় এখানে, এত বেশি এক্সপেন্সিভ কাজগুলা, এবং এই সব কাজগুলা সাপোর্ট করি আমরাই। সো তারপরে আমরা আমরা চেষ্টা করছি, আমাদের স্বপ্নের জায়গাটা বিশাল। তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আছি, আমরা বিনু ভাইয়ের কাছে একটা কবিতা শুনবো, এবং তার শেষ কথা দর্শকদের জন্য শুনে আমরা প্রভার কণ্ঠে বাবা গীতিচিত্রের গানটি শুনবো। তারপরে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ হবে। আমরা পিনু ভাই, কবি গোলাম কিবরিয়া পিনুর আরেকটি কবিতা শুনবো। ধন্যবাদ। আমি একটি কবিতা পড়ি। কবিতার শিরোনাম বঙ্গবন্ধু। বিশ্বাস, আস্থা ও সরলতা নিয়ে আত্মশক্তিতে বুকের বোতাম খুলে রেখেছিলে সবসময়, সারা জীবন। একটা ডানা ভাঙ্গা অসহায় পাখি পর্যন্ত সেই বুকে বাসা বেঁধেছিল নিরাপদ ভেবে। যখন পাখিটি নিজেকে বিপন্ন ভেবেছিল, যে কোনো গাছে তার বাসা বাঁধা ছিল নিষিদ্ধ, আম গাছেও না, খেজুর গাছেও না। যাদের একসময় আকাশ ছিল না, যাদের একসময় পূর্ণিমা ছিল না, যাদের একসময় সৌর আলো ছিল না, ধরাধাম ছিল না, ঠান্ডা বরফের দিনে জমে যাচ্ছিল, তারা তো তোমার প্রশস্ত বুকে আশ্রয় ও ওম্পে অবনীতল খুঁজে পেয়েছিল। কিভাবে একটা বুক একটা ভূখণ্ড হয়ে গেল, কিভাবে একটা বুক একটা আশ্রয়স্থল হয়ে গেল, কিভাবে একটা বুক একটা বাসভূমি হয়ে গেল, কিভাবে একটা বুক একটা মাতৃভূমি হয়ে গেল। তোমার হৃৎস্পন্দনের সাথে আমাদের হৃৎস্পন্দন একই শিরা উপশিরায় একাকার হয়ে গেল। আর তখনই আমাদের সংবেদনা তৈরি হলো, আর তখনই আমাদের বোধভাষ্যী তৈরি হলো, আমাদের অজ্ঞানতা কেটে গেল, আমরা চৈতন্য প্রাপ্ত হলাম, আমাদের উত্থান হলো, উন্মিলন হলো, আমরা উন্মোচিত হলাম, প্রসারিত হলাম, আমাদের নব জন্ম হলো। জন্মতিথিতে কোহিলিকা নেচে উঠল, জন্মতিথিতে ঘাস ফড়িং নেচে উঠল। এই বুক হয়েছিল বাংলার জমিন। ধান গাছ থেকে শেওড়া পর্যন্ত বলেছিল এই বুকে আমরা জন্ম নেব, তারা জন্ম নিয়েছিল। এই বুক হয়েছিল বাংলার পলিমাটি। অঙ্কুর উদ্গমের পরে চারা গাছ, কচি পাতা ও মুকুল, অরণ্য সৃজন হলো, কত রকমের বনপুষ্প ফুটলো। অনন্ত শয়ন থেকে টেনে আনলে আমাদের, কাল ঘুম থেকে টেনে আনলে আমাদের, অপমৃত্যু থেকে টেনে আনলে আমাদের,
মৃত্যু প্রায় মুমূর্ষ ক্ষীণ শ্বাস থেকে আমরা বেঁচে উঠলাম। এরপর তোমার কিরণ মণ্ডিত বুকে আমাদের টেনে নিলে, আর তখনই মরা নদী, মজা নদী, মরা গাং সমুদ্রের জল স্পর্শ করার সাহস পেল। খাল বিল জলাভূমি ও হাওর ভরে গেল জলে। অনাবৃষ্টির বিপরীতে, জল কষ্টের বিপরীতে অঝোর ধারা, মুষল ধারা ও সুবৃষ্টি এলো এই ধরাধামে। তোমার বুকের ভিতর যে প্রকৃতি, সেখানে ঠাঁই পায় ছাগ শিশু থেকে হরিণ শাবক, হাতি থেকে ঘোড়া, জিরাফ থেকে কাঠবিড়ালি, পাবদা থেকে চুনোপুঁটি, কাকাতুয়া থেকে মৌটুসি, কাক থেকে পায়রা। তোমার বুকের ভিতর যে হৃদয় গ্রন্থি, তার যে স্বভাব চারিত্র, তাতে আমাদের জন্য শুধু ভালোবাসা, তাতে আমাদের জন্য শুধু ভালোবাসা। শত্রুরা ভেবেছিল তোমার বুকে গুলি চালিয়ে তোমার বুকে জমিন থেকে আমাদের বাস্তুহারা করবে, তোমাকেও নিক্ষেপ করবে সূচিভেদ্য অন্ধকারে। কিন্তু তারা জানে না, যে বুকে দেশপ্রেম থাকে, যে বুকে দ্রোহ থাকে, যে বুকে সাহস থাকে, যে বুকে স্বদেশ থাকে, যে বুকে ভালোবাসা থাকে, যে বুকে স্বপ্ন থাকে, সেই বুক প্রসারিত হতে থাকে, সেই বুক প্রসারিত হতে থাকে যেন এক বিন্দু থেকে শুধু প্রস্ফুটন, ধারাক্রমে পুনরুত্থান, পুনরুত্থান। ধন্যবাদ। ধন্যবাদ, কবি গোলাম কিবরিয়া পিনু ভাই, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আপনাকে বলার পর থেকে আপনি যেভাবে আগ্রহ দেখিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমাদের কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠানটি আগামী 2-3 দিন ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা হবে। এটি নন রেসিডেন্ট বাংলাদেশিদের একটা উদ্যোগ। সাংবাদিক ওমর আলী মূলত এটি করে থাকেন বাংলাদেশ থেকে, nrvnews24.com। আমরা একটু প্রভার কাছে যাব, প্রভার গানটা শুনে আমরা আজকের অনুষ্ঠান আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমরা একটু প্রভার কাছে যাচ্ছি। প্রভা, গীতিচিত্র যেটা বললাম, আপনার কি মনে আছে ঠিক কতগুলো পুরস্কার পেয়েছে? জি, জি, আমি বলতে যাচ্ছিলাম। আমাদের বর্তমানে 9টা পুরস্কার পেয়েছে আমাদের গীতিচিত্রটি। এবং এই 9টাই কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা উৎসবের 9টি পুরস্কার। তো এটি একটা বিশাল অর্জন। তো আমরা আপনার কাছে আপনি আমাদের গানটি বাজিয়েও শোনাতে পারেন। আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমরা ইউটিউবের কোনো কন্টেন্ট প্রচার করতে পারি না, সেক্ষেত্রে এই কপিরাইটের ঝামেলা হয়। সুতরাং আপনি গানটি বাজিয়ে শোনাতে পারেন অথবা নিজেও গাইতে পারেন, আপনার যেটা হোক। প্রিয় দর্শক, গত 2020 সালের 15ই আগস্ট সিডনির পক্ষ থেকে আমরা আমাদের তরুণ রেমন সোলায়মান, তাকে আমরা আমাদের কোনো একটা পর্বে আপনাদের সামনে নিয়ে আসব, এই গীতিচিত্র এবং তার কিছু কথা শুনবো, বঙ্গবন্ধুকে নিয়ে তার কিছু কাজের কথা। গত 15ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি একটি শ্রদ্ধা ছিল। এটি মূলত তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার পক্ষ থেকে তাদের অনুভূতিকেই তুলে ধরা হয়েছে বাবা গানটির মধ্য দিয়ে। এবং এটি একটি গীতিচিত্র যেখানে প্রতীকী ভাবে বঙ্গবন্ধুর চরিত্র ছিল শেখ হাসিনা, শেখ রাসেল, শেখ রেহানা, শেখ কামাল, অনেকের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও একটা খুব আন্তরিক এবং সাহসী উদ্যোগ ছিল। প্রভা শেখ হাসিনার চরিত্রে ছিলেন সেখানে। তো প্রভার কাছে আমরা গানটা শুনবো এবং ইউটিউবে বাবাটা আছে, আপনারা যদি দেখতে চান ইউটিউবে গিয়ে বাবা লিখে সার্চ দিলেই আপনারা এটি পাবেন। আমরা প্রভার কাছে গানটি শুনি। ধন্যবাদ মিল্টন ভাই, প্রথমে কৃতজ্ঞতা জানাই আপনাকে। আর গানটা সম্পর্কে আপনি সবই বললেন, গীতিচিত্রটি সম্পর্কে। যা এটি লিখেছেন এবং সুর করেছেন রেমন সালমান, গেয়েছি আমি। আমি নিজেই গানটা গেয়ে শোনাচ্ছি আপনাদের অনুষ্ঠানে, এবং দর্শকদের অনেক ধন্যবাদ।
এসেছে শরৎ রঙের আকাশ, জোছনার সুরে দোলা বাতাস, পাহাড়ে জেগেছে প্রাণ, ফুটেছে বুনো ফুল, নিয়ে কি আমায় বাবা যাবে? সাগরের স্বপ্ন ভেজা তীরে স্রোতেরা যখন থাকে দূরে, পাখিদের মিষ্টি গানে গানে ঘুমুব তোমার হাতটি ধরে, নেবে কি আমার বাবা নেবে? ভারী চশমা পরা চোখে তাকিয়ে দেখবে তুমি আমায়, কত দুরন্ত হয়েছি আমি। যাবে কি আমার সাথে যাবে? তোমায় এক জীবনে পেতে কেঁদেছি শূন্য চোখে, বায়না করে যাব তবু আমায় নিয়ে চলো দূরে, নিয়ে যাবে কি বাবা যাবে? ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রভা। এই গানটা আসলে আমাদের খুব বিষণ্ণ করে তোলে, খুব স্পর্শ করে গানটা, এবং যে সুরটা করেছে এটি, এই সুরটা একটি আন্তর্জাতিক ফ্লেভার আছে সুরটার ভেতরে। এটা কিন্তু আমাদের প্রচলিত বাংলা গানের সুরের চাইতে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি, মানে এই গানটা শুনে আন্তর্জাতিক যে দর্শক যারা আছে, যারা বাংলা ভাষাভাষী নয়, তারাও কিন্তু এই সুরটার প্রতি কানেক্টেড হয়। এবং এই গানটি আমরা যতজন ভিন্ন ভাষাভাষীরা শুনেছে তাদের সবাইকে খুব স্পর্শ করেছে। সুরটা এত বেশি টাচি একটা সুর। এবং আমি যেটি বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এটি দেখেছেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে গোলাম কিবরিয়া পিনু ভাই, আপনার ব্যস্ত সময়ের ভেতরে আপনি আমাদের
যে সময়টা দিয়েছেন। আমাদের সাথে তৌফিক মিয়া ভাই এবং কাজী তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা সার্জক গুরুল আব্বাস ভাই, নিরঞ্জন মজুমদার দা, সহ অনেকেই রয়েছেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের শত কবিতায় বঙ্গবন্ধু ষষ্ঠ পর্ব এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। আমরা আবার আপনাদের সামনে আসবো আগামী শনিবার আরেকজন কবিকে নিয়ে, আবারও বঙ্গবন্ধুর কথা বলবো, কবিতায় বঙ্গবন্ধুর কথা, কবির কথা বলবো। আজকের এই অনুষ্ঠানের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অস্ট্রেলিয়ার থেকে শুভ রাত্রি। পৃথিবীর যে প্রান্ত থেকে যে শুনছেন সেই সময় অনুযায়ী সবাইকে বিদায় জানাচ্ছি। আমাদের অতিথিদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।